শামীম ওসমান তার কর্তৃত্ব বজায় রাখার জন্য নারায়ণগঞ্জের শহরের মানুষকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বঞ্চিত করে ফতুল্লাহকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত করেছেন। এজন্য খুনের সাথে যারা জড়িত এদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং ঘোষিত রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমরা আরো দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, স্কুলে ছাত্র ত্বকীকে অত্যন্ত নির্মমভাবে যারা হত্যা করা হয়েছে তারা এখনো কেউ গ্রেপ্তার হয়নি এবং সেই বিচার আদালতে ঝুলে আছে। অবিলম্বে সেই বিচারকে দ্রুত কার্যকর করতে হবে। আপনারা জানেন, একজন ব্যক্তির ইচ্ছায় ফতুল্লা সিটি কর্পোরেশন, ফতুল্লা থানা এক সময় সিটি কর্পোরেশন আওতাভুক্ত হওয়ার জন্য সরকারের পরিকল্পনা ছিল, প্ল্যান ছিল, কিন্তু শামীম ওসমান তার কর্তৃত্ব বজায় রাখার জন্য নারায়ণগঞ্জের শহরের মানুষকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বঞ্চিত করে ফতুল্লাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত করেছেন। এজন্য অনতিবিলম্বে ফতুল্লাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, বক্তাবলী, মানুষ যারা রয়েছেন তাদের সাথে নারায়ণগঞ্জ সহ ঢাকা সহ সব জায়গার যোগাযোগ স্মুথ করার জন্য সেখানে প্রয়োজনীয় কাঠামো সেখানে নির্মাণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ সরকারকে নিতে হবে। সর্বোপরি আমরা বলতে চাই, দীর্ঘদিনের এখানে প্রত্যাশা একটি সিটি কর্পোরেশন একটা মেডিকেল হওয়ার পরও এখানে এখনো পর্যন্ত কোনো মেডিকেল কলেজ হয়নি। আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই, এই অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য, উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য এখানে একটি মেডিকেল দ্রুত সময়ের মধ্যে এখানে প্রতিষ্ঠা করতে হবে। এখানে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই। এই অঞ্চলের মানুষ উচ্চতর শিক্ষা ব্যবস্থাকে বঞ্চিত। দ্রুত সময়ের মধ্যে একটি বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠা করা লাগবে। আরো অনেক বেশি আমাদের দাবি আছে। সম্মানিত ভাইরা, অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, ইতিপূর্বে আমাদের এই অঞ্চলে যারা নেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন, যারা আমাদের উপর শোষণ করেছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন, রাতের দিনের ভোট রাতে দিয়ে তারা আমাদের উপর নেতা হিসেবে ডেকে বসেছিল। আজকের এই সমাবেশ সিদ্ধান্ত নিতে হবে, নারায়ণগঞ্জে আর কোন ভোট ডাকাতির মাধ্যমে কোন জুলুমবাজ, কোন ডাকাত, কোন সন্ত্রাসী আর নেতা হিসেবে আমরা দেখতে চাই না। আগামী দিনে একটি নিরাপদ নারায়ণগঞ্জ, আগামী দিনে নারায়ণগঞ্জকে একটি ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের সর্বস্তরের সুধী শুভাকাঙ্ক্ষী জনশক্তি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এই প্রত্যাশা রেখে, এবং আজকের এই সমাবেশকে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমরা প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সময়ে প্রায় শোনা যেত খেলা হবে। খেলা কার সাথে হবে? এখন প্লেয়ার তো খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতের আধারে এই খেলোয়াড় পালিয়ে চলে গিয়েছেন বাংলাদেশ থেকে। আরেকবার পালিয়েছিলেন তিনি যখন ঘোষণা দিয়েছিলেন ডিসিএসপির সামনে, ডিসি সাহেব আমার নামে অগ্রিম একটা হত্যা মামলা লিখে রাখেন, আমি গোলাম আজমকে হত্যা করব। সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছিলেন। প্রশ্ন রাখতে চাই, তিনি আজ কোথায়? আরেকবার পালিয়েছিলেন, পরে যখন ফেরত আসলেন ওনাকে যখন পালানোর কথা বলা হয়েছিল, বোরকা পরে আপনি পালিয়েছিলেন, তিনি দম্ভক্তি করে বলেছিলেন শামীম ওসমান পালায় না।
সম্মানিত জনপদ, এই সন্ত্রাসের জনপদকে বাংলাদেশ জামাত ইসলামী একটি সুন্দর একটি জনপদ তৈরি করতে চায়। আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমির সারা বাংলাদেশে মানুষকে আশার আলো জাগাচ্ছেন একটি সুন্দর শান্তিপূর্ণ রাষ্ট্র তৈরির জন্য, একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র তৈরির জন্য দিন রাত তিনি পরিশ্রম করছেন এবং এদেশের মানুষও বাংলাদেশ জামাত ইসলামীকে, জামাতের আমিরকে আশ্বস্ত করছেন একটি সুন্দর সমাজ ব্যবস্থার জন্য, একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা আমরা আপনাদের কাছে আশা করি। সুতরাং আসুন আমরা এই কথা আজকের এখানে বলতে চাই দ্বিধাহীন চিত্তে, জামাতের পক্ষেই একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব। আপনারা কি মত আছেন? আপনারা কি চান একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম হোক? দুহাত তুলে দেখান এই জাতিকে আপনারা। সম্মানিত ভাইয়েরা, আমির জামাত একটু পরে স্টেজে উঠবেন, তিনি বক্তব্য রাখবেন। আমার বিশ্বাস আপনাদের উচ্ছ্বাস, আপনাদের আজকের উপস্থিতি সম্মানী আমির জামাতকে উচ্ছ্বসিত করবে এবং আগামীর স্বপ্ন সুন্দর একটি সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখাবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে তাই স্মরণ করছি সেই সমস্ত মহান নেতৃবৃন্দকে যারা তাদের জীবন দিয়েছেন, ফাঁসির কাস্তে হাসতে হাসতে গিয়েছেন, কিন্তু জালিম সরকারের সাথে কোনো আপোষ করেন নাই। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে যে হাসিনা বলেছিল যে হাসিনা পলায় না, বলছিল না হাসিনা পলায় না, কিন্তু হাসিনা এমন পলাইছে যে গণভবনে তার জন্য দুপুরের খাবার রান্না হয়েছিল, সেই খাবারটা আপনার খাওয়ারও সময় সেও পায় নাই। ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে আওয়ামী ফ্যাসিস্টদের আর কোনো জায়গা হবে না। বাংলাদেশে আপনারা আসতে পারেন, আসতে হবে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। বাংলাদেশের বিচারকরা এই হত্যা, জুলুম, গুম, খুনের বিচার করে আপনাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাবে ইনশাআল্লাহ। আজকে আমরা দাবি জানাতে চাই, এই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের উপযুক্ত মর্যাদা দেওয়া হোক, জাতীয় স্বীকৃতি দেওয়া হোক এবং প্রত্যেক পরিবারকে উল্লেখযোগ্য পরিমাণ সহযোগিতা করা হোক। যে কথা একজন উপদেষ্টা বলেছেন যে শহীদদের সাহায্য পৌঁছানো যাচ্ছে না আমলাতান্ত্রিক জটিলতার কারণে। আমরা বলি এটা আমলাতান্ত্রিক জটিলতা না, এইটা হলো আমলাতান্ত্রিক অসহযোগিতা। কারণ বাংলাদেশের এখনো বিভিন্ন পরতে আওয়ামী আমলারা বসে আছে, ইমিডিয়েটলি তাদেরকে অপসারণ করুন। যারা আহত হয়েছেন তাদের দেশে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আজ জাতি স্বৈরাচার মুক্ত, আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। এতদিন আমরা জেনেছি যে হাসিনা বলেছে আমি বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ভাই হারিয়েছি, আমার স্বজনরা সব চলে গিয়েছে, আমার আর চাওয়ার কাওয়ার কিছু নাই, জনগণের সেবা করাই হলো আমার একমাত্র কাজ। আর আমরা এখন দেখতে পাচ্ছি যতই দিন যাচ্ছে প্রতিদিনই খবর বেরোচ্ছে যে হাসিনা এইটা লুট করছে, ওইটা লুট করেছে, এইটা লুট করে ওইটা লুট করে দেশের সমস্ত সম্পদ আজকে বিদেশে নিয়ে গিয়েছে। শুধুই তাই নয়, হাসিনার ভাগ্নি সে ইতিমধ্যে তার
ব্রিটেনে মন্ত্রিত্ব গেছে দুর্নীতি করার জন্য। এই পরিবাররা একদিকে ফ্যাসিস্ট, এই পরিবাররা পারে বাকশাল জন্ম দিতে, এই পরিবাররা পারে লুট করতে, এই পরিবার পারে ব্যাংক লুট ধ্বংস করতে, এই পরিবাররা পাবে বিচার ধ্বংস করতে। এরা বাংলাদেশের দুশ্মন, এদেরকে আর কোনোদিন বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। এবং আরেকটি কথা আমাদের জরুরি, এই আপনাদের বিচারের পরে বাংলাদেশে জরুরি সংস্কারের প্রয়োজন। আমরা যদি সংস্কার না করি তাহলে শুধুমাত্র একটি নির্বাচন করার জন্যই এত লোক জীবন দেয় নাই। কাজেই বাংলাদেশে অর্থবহ প্রয়োজনীয় এসেনশিয়াল সংস্কার করতে হবে। আমাদের সংস্কার করার পরেই একটি নির্বাচন দিতে হবে। কাজে সংস্কারবিহীন নির্বাচন আমরা চাই না। এবং যারা এদেশে হত্যা করলো, গুম খুন করলো, তাদের বিচার করতে হবে। এবং আমাদের যে সমস্ত সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে সেই সমস্ত সম্পদ দেশে ফেরত আনতে হবে। মজার ব্যাপার হলো যে আমরা সম্পদ কাকে দিয়ে আনবো, কিভাবে আনবো, এই পর্যালোচনা করতে সময় ব্যয় করছি। আর অন্যদিকে আমি শুনতে পেলাম ইতিমধ্যে ব্রিটেনের যার 200-250 বাড়ি ঘর তার ছিল, অলরেডি 100 বাড়ি তিনি করে ফেলেছেন। কাজে এই ধীর গতি আমাদের লোকসানের কারণ হবে। তো কাজেই সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা আগামী দিনে জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করব। আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলব। এই দেশে, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষে খুব আরামে বসবাস করবে। এই দেশে কোনো জুলুম হবে না, নির্যাতন হবে না, গুম হবে না, খুন হবে না, লুট হবে না। মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তাই আসুন আমরা আগামী দিনে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেই বাংলাদেশ মানুষের সমৃদ্ধি নিয়ে আসবে, ন্যায় ইনসাফ নিয়ে আসবে, জুলুমের অবসান হবে, নারী পুরুষ ধর্ম নির্বিশেষে সকল লোক সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ইনশাআল্লাহ জামাত ইসলামের নেতৃত্বে এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব। আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আসুন আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।